সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার শিরোনাম পাকিস্তানের সাথে সম্পর্কে কি আসে যায়। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক ডক্টর ওয়ালিউর রহমান, রয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব সাংবাদিক জনাব হারুন হাবিব, এবং রয়েছেন আরেকজন সাংবাদিক এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহরিয়ার কবির। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনিও অংশ নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে, আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নাম্বারে। এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বেগম জিয়া প্রমাণ দিয়েছেন এখনও ভুলতে পারছেন না পাকিস্তানকে। সরওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধানমন্ত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠায় সব শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। বললেন, দেশে এখন দুর্নীতি নৈরাজ্যের মহোৎসব চলছে। তল্লাশির নামে রাতে ছিনতাইকারীর ভূমিকায় অবতীর্ণ পুলিশ। ব্যাংক কর্মকর্তাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদ ক্লোজড। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। সরকারিভাবে এবার হজে যেতে খরচ পড়বে ৩,৬০,০০০ টাকা। জাতীয় হজ নীতি ও হজ প্যাকেজ ২০১৬-র খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। এবং অষ্টম বেতন কাঠামো সামঞ্জস্যের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি। গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা এখনকার একটা ইস্যু নিয়ে আজকের আমাদের আলোচনা, এটা নিয়ে আমরা আগেও গত সপ্তাহে আলোচনা করেছিলাম, যখন আমাদের একজন কূটনীতিককে গত সপ্তাহে পাকিস্তান বহিষ্কার করেছিল, ৪৮ ঘন্টার মধ্যে সরিয়ে নিতে বলেছিল। তো আমরা বিষয়টি নিয়ে আলোচনা এখনও আছে। পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা না রাখা নিয়ে আমরা দেখি সরকারের মন্ত্রীরা, ডক্টর ওয়ালিউর রহমান আপনার কাছ থেকে আলোচনা শুরু করব। আমি দেখি সরকারের মন্ত্রীরাও কথা বলছেন। আমরা দেখি যে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন পাকিস্তানের সাথে সম্পর্ক এখন সর্বনিম্ন পর্যায়ে আছে। তারপরে আমরা দেখি যে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান উনি বলেছেন যে আমাদের কূটনীতিককে যেভাবে বহিষ্কার করা হলো এটা আমাদের জন্য একটা চরম অপমান। আবার কলকাতায় দেখি যে আমাদের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন সম্পর্ক হুট করে ছিন্ন করে ফেলা যায় না। তো আমরা যেটা দেখি যে এক সময় বর্ণবাদী নীতির কারণে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিল না। বর্ণবাদী নীতি আর এখন পাকিস্তানকে যেটা বলা হচ্ছে জঙ্গিবাদী নীতি। তো বর্ণবাদী নীতির চেয়েও জঙ্গিবাদী নীতি আরও বেশি ভয়াবহ, আরও বেশি খারাপ। তো সেই পাকিস্তানি জঙ্গিবাদী নীতির পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা না রাখা নিয়ে আলোচনা চলছে, কিন্তু সরকারের তরফ থেকে স্পষ্টভাবে কিছু বলা হচ্ছে না। কীভাবে দেখছেন আপনি? দেখুন, এটা সবারই চিন্তার ব্যাপার। তবে আমি মনে করব যে একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হয় কিছু কিছু কন্ডিশনসের উপরে। সেই কন্ডিশনসের ভিতরে একটা হলো যে জাতিসংঘ চার্টারকে আমরা দুই রাষ্ট্রই আমরা মানব এবং স্বীকৃতি জানাবো, এবং জাতিসংঘ আমাদেরকে রেকগনিশন দেবে। তো জাতিসংঘ রেকগনিশন অবশ্যই আমাদেরকে দিয়েছে, পাকিস্তান তো ছিলই। ২ নম্বর হলো যে সেখানে যখন দুই রাষ্ট্র, এখানে পাকিস্তান বাংলাদেশ, তাদের যে সম্পর্ক সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের পরে, সেটা কিন্তু একটা প্রসেসের ভিতরে হয়েছে, হুট করে হয়নি। যে প্রসেসটাকে আমরা বলি আমাদের ভাষায়, কূটনীতির ভাষায়, সেটাকে হলো ভিয়েনা কনভেনশন এবং চার্টার অফ দ্য ইউনাইটেড নেশনস। এই দুটোর উপরে বেস করে কিন্তু আমাদের সম্পর্ক সৃষ্টি হয়েছে। তো তার মোটামুটি বেস হচ্ছে এই, আমি সব বলতে পারবো না, বলবো না, সময় নেই। আমি চারটে শুধু বলবো। একটা হচ্ছে যে একে অন্যকে, অন্যের সভারেন্টিকে, ইন্ডিপেন্ডেন্সকে সম্মান করা। কোনো টেরিটোরিয়াল অ্যাগ্রেশন যদি হয়, সেটা জাতিসংঘ কখনোই গ্রহণ করবে না। তখন তারা চ্যাপ্টার 7 ইনভোক করতে পারে।
তিন নম্বর হলো যে সেই জাতিটার যে ভিয়েনা কনভেনশন এবং চার্টারের যে কন্ডিশনসগুলো আছে সেই কন্ডিশনসগুলো মোটামুটি তারা মেনে চলছে। সাউথ আফ্রিকা সেই কন্ডিশনসগুলো একটাও মেনে চলছিল না, সো ফার অ্যাজ দি ব্ল্যাকস আর কনসার্নড। সেই জন্য তখন যে আমরা সবাই সাউথ আফ্রিকার উপরে মানে নো বললাম, যে নো সম্পর্ক, নো রিলেশনশিপ, ইনক্লুডিং দি ইউনাইটেড নেশনস, দে ওয়ার নট দেয়ার। তো এই প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হতে পারে? ভিয়েনা কনভেনশন অনুযায়ী আমরা আমাদের সম্পর্ক সৃষ্টি করেছি আমরা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অ্যাজ এ নিউ কান্ট্রি, নিউ নেশন। সেখানে যে কয়েকজন মন্ত্রীর কথা আপনি বললেন, আমি বলবো যে যে এটা আমাদের কূটনীতিকে বহিষ্কার করলেন, আমরা তাদের পাকিস্তানিদেরকে এখান থেকে বের করে দিলাম। আমরা যাদেরকে আমাদের এখান থেকে যাদের বহিষ্কার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল, প্রমাণিত অভিযোগ, বক্তব্য ছিল, অপরাধীদের Fine, না, আমি সেটা আমরা বলছি, আমরা আমাদের আছে, আমাদের কারণ প্রমাণ উপস্থাপন প্রমাণ করা আছে, হয়েছে। প্রমাণ আছে আমাদের। পাকিস্তানে বলছে তাদের প্রমাণ আছে যে আমাদের কূটনীতি যাদেরকে বের করে দিয়েছে তারা কিন্তু সেটা তো দেখায়নি তো। আমরা কি সেটা আমাদের পত্রিকায় আমি ডিফারেন্সে বলছি যে তারা বলছে যে অকূটনৈতিক আনডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিসে তারা ছিলেন, ব্যাখ্যায় যায়নি। Vienna Convention does not require you to explain. So this is the beauty of this whole thing. The Vienna Convention does not. বিউটির মধ্যেই আগলি জিনিসটি হচ্ছে না আমি সেখানে যে জঙ্গিবাদকে সমর্থন করা, জাল টাকা সাপ্লাই দেওয়া, জঙ্গিদের টাকা দেওয়া। দেখুন প্রশ্নটা হচ্ছে এই যে যতক্ষণ আমরা একটা পর্যায়ে আছি যে সম্পর্ক আমাদের আছে এবং ভিয়েনা কনভেনশন অনুযায়ী তারা বের করতে পারে, আমরা বের করতে পারি বিভিন্ন প্রক্রিয়াতে। আমরা যেটা করতে পারি যে আমাদের সম্পর্কটাকে আমরা কমিয়ে আনতে পারি। অ্যাম্বাসেডর রাখবো না, হাই কমিশনার রাখবো না, একটা ফার্স্ট সেক্রেটারি ডাউনগ্রেড করতে পারি, সেকেন্ড সেক্রেটারি ডাউনগ্রেড করতে পারি। পাকিস্তান তাই করতে পারে এখানে। কিন্তু সাউথ আফ্রিকার ব্যাপারে যেটা হলো সেটা আপনার গ্রহণযোগ্য নয় বহু কারণে। মোস্টলি যেটা এখন তো সম্পর্ক স্বাভাবিক, জাতিসংঘ চার্টার যেটা আপনার, সেই চার্টারে 3-4টা প্যারা লেখা হয়েছে যে কী কারণে আমরা সাউথ আফ্রিকাকে করতে পারি। সেই কারণগুলো আছে, এই কারণগুলো বেস করেই কিন্তু আমরা তাদের সম্পর্ক সেট করেছিলাম। তো পাকিস্তানের ব্যাপারে সন্ত্রাসী রাষ্ট্র এবং যে একটা রাষ্ট্র হিসাবে যে কতগুলো আপনার কোয়ালিটিস দরকার, সেই কোয়ালিটিস পাকিস্তানের নাই। এবং আপনি যেটা বললেন শব্দটা বলতে গেলে সেটা একটি সম্পূর্ণ সন্ত্রাসী রাষ্ট্র তারা। যে আমরা দেখতে পাচ্ছি যে এমনকি যখন পাঠানকোট এয়ারপোর্ট আপনার অ্যাটাক করলো, জাইশে মোহাম্মদ হ্যাজ বিন ব্যান্ড ইন পাকিস্তান। এখন প্রধানমন্ত্রী বলছে যে আমরা এটাকে দেখবো, আমরা ইনভেস্টিগেট করে দেখবো এবং দ্যাট উইল বি কী বলে ভেরি ভেরি শার্প, কুইক এবং ট্রান্সপারেন্ট। কিন্তু প্রশ্ন হলো যে আমরা জানি, সারা পৃথিবী জানে যে যখন মিস্টার সেক্রেটারি অফ স্টেট কথা বলছেন নওয়াজ শরীফের সঙ্গে, আমেরিকান ইউএস সেক্রেটারি অফ স্টেট, তখন তিনি বলছেন যে আই ক্যান অ্যাসিওর মাই সেক্রেটারি অফ স্টেট যে আমরা এটা করবো। কিন্তু হি নোজ, সেক্রেটারি অফ স্টেট নোজ, নওয়াজ শরীফ নোজ, and we know that Nawaz Sharif doesn't have any power. It is being run by the ISI of Pakistan. এখানে আপনাকে যে মূল্যায়ন করার যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে যে we have to wait for some more time. আর ডিপ্লোম্যাটিক সম্পর্ক ছিন্ন করার এই আইএসআই এর বিষয়টি নিয়ে এই বিষয়টি আসতে চাই যে এই কারণেই পাকিস্তানকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখব যে হ্যাঁ, পাকিস্তানের নওয়াজ শরীফের হাতে ক্ষমতা নেই, যা করছে আইএসআই করছে। বাংলাদেশে ভারতে যা করছে আইএসআই করছে, বাংলাদেশে যা করছে আইএসআই এর মদতে হচ্ছে। সেখানে রাজনৈতিক দল যে ক্ষমতা আছে তারা কিছু করছে না। এইভাবে আমরা জিনিসটা কি পার পাওয়া যাবে? আসলে আমি ওয়ালিউর রহমান সাহেব যেভাবে দেখছেন একটা স্ট্রিক্টলি ডিপ্লোম্যাটিক
ভিয়েনা কনভেনশনের মতে যেভাবে পারস্পরিক সম্পর্ক হয় বা সম্পর্ক ভাঙে বা থাকে না, আমার মনে হয় ব্যাপারটা অনেকটা একাডেমিক। আমি কিন্তু পুরো ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখতে চাই, কারণ পাকিস্তানের সাথে আমাদের অন্য দেশের মতো সম্পর্ক নয়। পাকিস্তানের বিরুদ্ধে একটা সশস্ত্র সংগ্রাম, মুক্তিযুদ্ধ করে আজ থেকে ৪৪ বছর আগে এই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হয়েছে, এবং সেই পাকিস্তানের বিরুদ্ধে যে সশস্ত্র সংগ্রাম হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে আমাদের ৩০ লক্ষ লোক মারা গেছে, প্রায় ৪ লক্ষাধিক উপরে আমাদের নারীরা নিগৃহীত হয়েছে পাকিস্তান সেনাবাহিনী এবং আমাদের দেশীয় তাদের যে দোসর তাদের হাতে। তারপরে আমরা পাকিস্তানের সাথে সম্পর্কটা কি করে কূটনৈতিক সম্পর্ক হলো সে ইতিহাস আমরা জানি। ৭৪ সালে বঙ্গবন্ধুকে তারা ওআইসি সম্মেলনে নেওয়ার জন্য যে প্রক্রিয়া শুরু হলো, বঙ্গবন্ধুর ওয়ালি রহমান সাহেব নিশ্চয়ই উনি তখন স্বীকৃতি না দেওয়া পর্যন্ত, না দেওয়া কিন্তু স্বীকৃতি দিয়ে নিয়ে গেছে। 22 তারিখ স্বীকৃতি দিয়েছেন, তিনি 23 তারিখ গিয়েছেন। তারপরে পরবর্তীতে আমরা একটা যুদ্ধ হয়, অনেক দেশে অনেক জাতিতে যুদ্ধ হয়, তারপরও একটা রেপ্রচমেন্ট আসে, এক ধরনের ভালো সম্পর্ক হয়। এটা অস্বীকার করা, কারণ ইউরোপের যে দেশগুলো শত শত বছর ধরে যে যুদ্ধ করেছে তারা কি এক হয়নি? হয়েছে। কিন্তু পাকিস্তান অতি সম্প্রতিকালে, কেন বলবো, প্রথম থেকেই যেটা আপনি বলেছেন যে পাকিস্তানের সাথে যে শিরোনাম রেখেছেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক না রাখলে কি হয়, এই ধরনের একটা ব্যাপার যেটা বললেন, আমার মনে হয় সে দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। পাকিস্তান নিজের ইচ্ছাকৃতভাবে তার মুক্তিযুদ্ধকে কি ভুলেছে, তার পরাজয়কে সে কি ভুলেছে, নাকি সেটা স্বীকার করে নিয়েছে? আমার তো মনে হয় পাকিস্তানের অফিসিয়াল কোনো ডকুমেন্ট বাংলাদেশের যে গণহত্যা তাদের সেনাবাহিনী করেছে সেটা তারা কখনো মেনে নেয়নি। এমনকি আমরা জানি যখন ভুট্টো সাহেব আসলেন বাংলাদেশে বঙ্গবন্ধুর আমলে, উনি কিন্তু বলে দিলেন যে না, উনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন না, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু আবার স্ট্যান্ড নিয়েছিলেন এবং তার স্ট্যান্ডের ফলে ভুট্টোকে যেতে হয়েছিল, কিন্তু সেখানে কোনো কিছু লিখেননি। এরপরও বেনজির ভুট্টো এসছে, পারভেজ মোশাররফ এসছে, নেওয়াজ শরীফ এসছে, এরা অনেকেই এসছে, এমনকি জিয়াউল হক এসছে উরিচ্চরের ব্যাপারগুলোতে। আমরা দেখেছি যুগে যুগে, 4 যুগ পার হয়ে গেছে, আমরা দেখেছি যে পাকিস্তান মুক্তিযুদ্ধকে ঠিক ভালো চোখে দেখেনি, কিংবা এইভাবে বলতে পারি যে পাকিস্তানে যে 93,000 সৈন্য বাংলাদেশে যে পরাজিত হয়েছিল, আত্মসমর্পণ করেছিল, সেটাকেও তারা ভুলেনি। তারপরেও কিন্তু আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়নি, আছে এখনো পর্যন্ত, আজ পর্যন্ত আছে। অতি সম্প্রতি আমরা যদি দেখি, পাকিস্তান সরাসরি 71-এর মুক্তিযুদ্ধে তার সেনাবাহিনীর যে নৃশংসতা এটাকে অস্বীকার করেছে। এটা বাংলাদেশের মানুষকে নতুন করে জানিয়ে দিচ্ছে যে 1971 সালে তারা কি করেছিল। আমি তো মনে করি একদিক দিয়ে একটা ভালো কাজ করেছে পাকিস্তান। মুক্তিযুদ্ধ 44 বছর হয়ে গেছে, 4 যুগ হয়ে গেছে। অনেকেই কিন্তু এটা ইতিহাসের একটা পার্ট বলে মনে করত। পাকিস্তানের এই অস্বীকারের ফলে আবারও বাংলাদেশের মানুষের কাছে 1971 সাল নতুন করে ফিরে আসছে। আমরা দেখছি যে আমাদের যে যুদ্ধ অপরাধের যে বিচার শুরু হয়েছিল 2010 সাল থেকে এবং এখনো চলছে, পাকিস্তান প্রতিবারই পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি, পাঞ্জাব অ্যাসেম্বলি যে প্রতিক্রিয়া দেখিয়েছে, অতি সম্প্রতি সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী হাসান মুজাহিদের মৃত্যুদণ্ডের পরে যে প্রতিক্রিয়া দেখিয়েছে, এই প্রতিক্রিয়া স্বভাবতই, আমি জানি না ভিয়েনা কনভেনশন ওয়ালি রহমান সাহেব আছেন, উনি বলুন যে এটাকে আমরা বলতে পারি না যে এটা বাংলাদেশের একেবারে একান্ত নিজস্ব অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান সরাসরি হস্তক্ষেপ করেছে? তাও কিন্তু করেছে। তারপরে তাদের কূটনৈতিক ডাকা হয়েছে, ওরা আমাদের পাল্টা হিসেবে ডেকেছে। অন্যদিকে আরেকটা জিনিস দেখুন যে 1 বছর আগে, গত বছরের জানুয়ারি মাসে আমরা দেখেছি যে পাকিস্তানের মোহাম্মদ মাজহার খান বলে একজন কারেন্সি রেকেটারিং ইয়েতে তাকে হাতে নাতে ধরা হয়েছে। পাকিস্তান তাকে তুলে নিয়ে চলে গেছে, থানার থেকে নিয়ে চলে গেছে। অন্যদিকে আবার দেখা গেল যে পাকিস্তান আরেকজন ফারিয়া আরশাদ না কি জন একজন কূটনৈতিক ছিলেন, 2য় পর্যায়ের সচিব এমবাসিতে, জেএমবির যাদেরকে ধরা হয়েছে তাদের কোর্টে স্বীকারোক্তি দিয়েছে, সে তাদেরকে টাকা পর্যন্ত দিয়েছে। এগুলো হচ্ছে স্পেসিফিক। এরপরে পাকিস্তান কি করলো, আমাদের যে মৌসুমী রহমান যিনি ছিলেন আমাদের যে ওখানকার হেড অফ চ্যান্সারি
অ্যাক্টিং হাই কমিশনার কদিন ছিলেন, তাকে জাস্ট পাল্টাপাল্টি করার জন্য উইদাউট শোয়িং এনি রিজন, অন্তত সেদিন, পরবর্তীতে তারা এটা সেটা বলেছে, পাকিস্তান অফিসিয়ালি বলেনি, পাকিস্তানের কিছু কাগজ বলেছে তার বিরুদ্ধে চার্জ, কিন্তু তখন পর্যন্ত তারা বলেনি, তাকে 48 ঘন্টা পাকিস্তান ছাড়তে বলছে। এই যে আচরণগুলো, এই আচরণগুলো কি কূটনৈতিক সম্পর্ক রাখার পক্ষে কোনো ইতিবাচক মানে ভূমিকা রাখছে? আমি তো মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশ শুধুমাত্র পাকিস্তানের এই আচরণ নয়, পাকিস্তান কার্যত বাংলাদেশের বিরুদ্ধে, স্বার্থ বিরোধী কাজ করছে। এবং বেশ কয়েকটা দৃষ্টান্ত যেটা এখানে দেখা গেল, তাতে করে যে আমাদের পুরো সাউথ এশিয়া যে জঙ্গিবাদের যে উত্থানটা হচ্ছে, পাকিস্তান যদি পাকিস্তান দূতাবাস এটাকে লালন করে এখানে, যেটা বাংলাদেশ অভিযোগ করছে, বাংলাদেশের গোয়েন্দারা অভিযোগ করছে, তাহলে পরে আপনি যেটা প্রথম বললেন, এটা কি বর্ণবাদের চেয়ে খুব একটা কম? তাদের সাথে সম্পর্ক কেন? আরেকটা জিনিস এখানে বলা উচিত যে পাকিস্তান শুধু এই আমি ওই বিষয়টি পরে শুনবো, একটু এই বিষয়টি নিয়ে আমি একটু শাহরিয়ার ভাইয়ের কাছে। আচ্ছা শাহরিয়ার ভাই, আপনি গোটা বিষয়টিকে এই যে চলছে পক্ষে বিপক্ষে বিতর্ক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি তো বলি ভাই যেটা বললেন, পাকিস্তান ভিয়েনা কনভেনশন এখনো ভায়োলেট করেনি, তো ভিয়েনা কনভেনশন কি করলে ভায়োলেশন হয় সেটা একটু বালি ভাইকে একটু বলতে হবে। এক নম্বর হচ্ছে, পাকিস্তান প্রথম থেকে আমাদের অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে নির্লজ্জভাবে হস্তক্ষেপ করছে। যুদ্ধাপরাধীদের বিচার, আমরা সব সময় বলি পৃথিবীর সব দেশের বিচার ব্যবস্থা স্বাধীন সার্বভৌম। আমাদের দেশের আইনে, আমাদের বিচার ব্যবস্থাতে আমাদের দেশের ঘাতকদের আমরা বিচার করছি, অপরাধীদের। পাকিস্তান প্রত্যেকটা মৃত্যুদণ্ডের পর যে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, এটা সরাসরি আমাদের স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ, আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। উনি এর কথা বললেন, মাঝারের কথা বললেন। মাঝারের আগে আরেকজন কূটনীতিক ইরফান রাজা, সে তো সরাসরি মুক্তিযুদ্ধকে উপেক্ষা করেছে। মুক্তিযুদ্ধ বিরোধী মানে কি? আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে সে চ্যালেঞ্জ করেছে। ৭১-এ কোনো গণহত্যা হয়নি। এই যে ৭১-এ যে গণহত্যা হয়েছে, এটা তো স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। আজকে যদি আমি আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখতে চাই, কূটনৈতিক সম্পর্ক, এবং আমি যদি বলি আমেরিকাকে, আমেরিকা তোমার স্বাধীনতার ঘোষণা আমি মানি না, আমেরিকা আমার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখবে না। আপনি যখন একটা দেশের সঙ্গে সম্পর্ক রাখেন, আমরা যেমন বলতে পারি না পাকিস্তানকে, পাকিস্তান তুমি ধর্মীয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তোমার জন্ম হয়েছে, তোমার জন্মটাই একটা পাপ, ওই পাপ আমরা স্বীকার করি না। না, আমরা স্বীকৃতি দিয়েছে, পাকিস্তান যেমন আমাদের স্বীকৃতি দিয়েছে, আমরাও পাকিস্তানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছি, স্বীকৃতিটা পারস্পরিক। তো কতগুলো নর্মস তো আমরা মেনে চলছি, পাকিস্তান কখনো এই নর্মসগুলো মানেনি। স্বীকৃতির ব্যাপারে প্রথম কন্ডিশন, প্রিকন্ডিশন যেটা ছিল বঙ্গবন্ধু যাওয়ার আগে, সেটা হচ্ছে ত্রিপক্ষীয় চুক্তি, যেটা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হলো ১৯৫ জনের ব্যাপারে। বাংলাদেশ ক্ষমা করেছে কি শর্তে? পাকিস্তান তাদের বিচার করবে। আজ পর্যন্ত পাকিস্তান বিচার করেনি। আমাদের সঙ্গে পাকিস্তানের বঙ্গবন্ধুর সময় আলোচনা শুরু হয়েছিল অ্যাসেট শেয়ারিং, আমাদের যা প্রাপ্য পাকিস্তানকে ফেরত দিতে হবে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর সেটা ডিপ ফ্রিজে চলে গেল। আমাদের ইতিহাসে দুর্ভাগ্য হচ্ছে, এই যে ৪৪ বছরের মধ্যে ২৯টি বছর এই দেশটি শাসিত হয়েছে পাকিস্তানপন্থী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী এবং তাদের সহযোগীদের দ্বারা। ফলে কি হয়েছে? পাকিস্তানের সঙ্গে সম্পর্কটাকে ঘনিষ্ঠ করবার জন্য সংবিধানের মধ্যে আমাদের ধর্মনিরপেক্ষতা কেটে দিয়ে, বাদ দিয়ে, সেখানে মুসলিম উম্মার সঙ্গে বিশেষ সম্পর্ক, মানে পাকিস্তানকে তোয়াজ করবার জন্য যা কিছু করা দরকার, সংবিধানের পাকিস্তানিকরণ এবং একই সঙ্গে সমাজ রাজনীতির পাকিস্তানিকরণ, এগুলো কিন্তু জেনারেল জিয়াউর রহমান এবং পরবর্তী শাসকরা করেছেন। খালেদা জিয়া পর্যন্ত এই কর্মগুলো আমরা দেখেছি। এবং এর ফলে কি হয়েছে? আমাদের ন্যারেটিভস থেকে পাকিস্তানি হানাদার বাহিনী বলা যাবে না, এমনকি বেগম জিয়া এখনো বলেন না হানাদার বাহিনী, পাকিস্তানি বলা যাবে না। একইভাবে ভারতীয় মিত্রবাহিনী বলা যাবে না, মিত্রবাহিনী, ভারতীয় মিত্রবাহিনী বলা যাবে না। এই যে শুরু থেকে যেটা বলছি না, এটা আমি বলছি ওই সময়ের কথা, যখন পাকিস্তান পন্থীরা এই দেশটা শাসন করছে,
75-এর পর থেকে 96-এর আগ পর্যন্ত 21টা বছর আপনি দেখুন, জি। কিংবা তারপরেও যখন আবার বিএনপি জামাত জোট ক্ষমতায় আসছে, একই জিনিসের পুনরাবৃত্তি আমরা দেখেছি। ফলে কি হয়েছে, ওই যে পাকিস্তানের সঙ্গে যখনই আমাদের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়, আমরা তো পরিষ্কার নির্মূল কমিটির কথা যদি বলে 24 বছর ধরে 6টা বিষয় নিয়ে আমরা কথা বলছি। একটা হচ্ছে 71-এর গণহত্যাকে পাকিস্তানকে বলতে হবে এটা গণহত্যা তারা করেছে এবং এর জন্যে তাদের পার্লামেন্টে মাপ চাইতে হবে। তাদের নাগরিক সমাজের নেতৃবৃন্দ বিভিন্ন সময় এসছে, তাহেরা মাজার আলী, আসমা জাহাঙ্গীর এবং অন্যান্যরা এখানে এসে ক্ষমা চেয়েছে নাগরিকদের তরফ থেকে। কিন্তু পাকিস্তান সরকারিভাবে এখনো 71-এর গণহত্যাকেই তারা স্বীকার করে না, মাপ চাওয়ার তো প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত হচ্ছে যে কি 195 জনের যখন আমরা বিচার করব পাকিস্তানকে, এদেরকে বিচারের জন্য ফেরত দিতে হবে। থার্ড হচ্ছে 71-এ আমাদের যা পাওনা পাকিস্তানের কাছে, এই পাওনাটা বঙ্গবন্ধুর সময় এটা নিয়ে কথাবার্তা হয়েছিল, তারপর আর এটা নিয়ে উচ্চবাচ্য হয়নি। পাওনা আমাদের ফেরত দিতে হবে। 47 সালে পাকিস্তান এবং ভারত যখন আলাদা হয়, 3 মাসের মধ্যে ভারত পাকিস্তানের যা সম্পদ প্রাপ্য ছিল সেটা তারা বুঝিয়ে দিয়েছে। এরপর যেটা আমরা 44 বছরে কোনো সরকার বলেনি, 71-এর গণহত্যার কম্পেনসেশন, গণহত্যার ভিকটিমদেরকে কম্পেনসেট করতে হবে। জার্মানি এখন পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকস্টের ভিকটিমদেরকে কম্পেনসেশন দিয়ে যাচ্ছে। গত সপ্তাহে আপনারা দেখেছেন জাপান বলেছে দক্ষিণ কোরিয়ার নির্যাতিত নারীদেরকে তারা ক্ষতিপূরণ দেবে, ক্ষমা চেয়েছে তারা। ক্ষমা এবং ক্ষতিপূরণ দুটোর একটাও তারা করেনি। তারপর হচ্ছে এই যে আটকে পড়া পাকিস্তানিগুলো, এরাই তো এখানে যাবতীয় সন্ত্রাসের সঙ্গে যুক্ত। বহু সময় কাগজে এগুলো বেরিয়েছে, খবরের কাগজে দেখেছে, টেলিভিশনে বলা হয়েছে, এদেরকে তারা ফেরত দেবে না। এখানে তাদের এজেন্ট কতগুলো এখানে রেখে দিয়েছে। এবং সবচেয়ে 6 নম্বর যেটা যেটা হারুন ভাইও খানিকটা বললেন, পাকিস্তান নিয়মিতভাবে প্রতিবেশী দেশগুলোতে বাংলাদেশে জঙ্গি মৌলবাদী সন্ত্রাস রফতানি করছে। আমাদের ছেলেদেরকে পাকিস্তানে নিয়ে গিয়ে ট্রেনিং দিচ্ছে, উচ্চতর প্রশিক্ষণ দিয়ে আবার ফেরত পাঠাচ্ছে। আমার পোর্ট্রেট অফ জিহাদে আমি বিস্তারিত দেখিয়েছি করাচির কোন এই যে মুফতি হান্নান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে 21শে আগস্টের মামলার হামলা যে করেছিল, তা তো প্রধান আসামি মুফতি হান্নান। সে তো পরিষ্কার বলেছে করাচির কোন মাদ্রাসাতে তাকে নিয়ে যাওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারপর আফগানিস্তানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, জিহাদ করেছে, ফিরে এসছে, এখানে নতুন করে জিহাদ রিক্রুট করেছে। নভেম্বরে আমরা, এই গত নভেম্বরে 2 মাস আগে সংবাদ সম্মেলন করে বলেছি, তখন আপনার মনে আছে কিনা, 10 নভেম্বর খবরের কাগজে বেরিয়েছিল পাকিস্তান ফেরত 4 জন, পাকিস্তান থেকে আসা 4 জন জঙ্গি ধরা পড়েছে, যারা সামরিক বাহিনী, পাকিস্তানের সামরিক বাহিনীর কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত। তারা এখানে এসছে রিক্রুট করবার জন্য, আরও জঙ্গি প্রশিক্ষণের জন্য, এবং তারা স্বীকার করেছে তাদের আগে 3 মাসে 50 জন এসছে। এটা তো একটা স্লিপার সেলের বক্তব্য। আরও যারা ধরতে পারা যায়নি, ধরা যায়নি, আরও যে কত শো এসছে, কত হাজার এসছে আমরা জানি না। নিয়মিতভাবে তারা এটা করছে, তাদের দূতাবাস এগুলো করছে, টাকা দিচ্ছে দূতাবাস, হাতে নাতে আমাদের গোয়েন্দারা পুলিশ ধরেছে। পাকিস্তান যেভাবে তাদেরকে নিয়ে গেছে সেটাও আমি মনে করি ভিয়েনা কনভেনশনের পরিষ্কার লঙ্ঘন। ইম্পিউনিটি, হ্যাঁ, ডিপ্লোম্যাটিক ইম্পিউনিটি তাদের আছে, কিন্তু ইমিউনিটি সেটা মাজার খান যে কর্মচারী, তার মাজার খানের ইমিউনিটি কি করে আসে? যে সে তো আমাদের দেশীয় আইনে, যেটা ওয়ালি ভাই সে অপরাধ করেছে এবং হাতে নাতে জাল টাকা সহ তাকে হাতে নাতে আমাদের গোয়েন্দারা ধরেছে এবং যেভাবে তাকে তুলে নিয়ে গেল। সেই জন্য আমি যেটা বলতে চাইছি যে আমাদের সরকার এখন একটু শক্ত হওয়া দরকার। পাকিস্তানের ব্যাপারে ওয়ালি ভাই যেটা বললেন, সমস্যাটা কোথায় হচ্ছে, শক্ত হওয়া দরকার বলছেন আপনি। আমি ডক্টর ওয়ালির কাছে আসি, যে শক্ত হওয়া দরকার সাহেব ভাই বলছেন। আমরা দেখি কোনো কোনো বিষয়ে সরকার খুব তৎপর, যেমন সৌদি আরবের সাথে, যে সৌদি আরবের জোটে যোগ দেওয়ার ব্যাপারে খুবই তৎপর সৌদি আরবের, এবং এটা কি হচ্ছে, ইরানের সাথে, ইরানের থেকে অবরোধ প্রত্যাহার হওয়ার ফলে ইরানে যে আমাদের একটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাকে নষ্ট করে দিয়ে আমরা সৌদি আরবের সাথে খুব দ্রুত জোটে যোগ দিলাম। শুধু সৌদি না, পাকিস্তান আছে সেই জোটে, সেই জোটে পাকিস্তান আছে। সেই ব্যাপারে যতটুকু না আমরা সিরিয়াস, অন্য এই বিষয়গুলোতে আমাদের দেশে জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়ার ব্যাপারে পাকিস্তানের যে এই যে ভূমিকা, আমরা সেখানে আমরা সিরিয়াস হতে পারছি না। কি বলবেন আপনি? ওয়েল, এটা আপনি দুটো প্রশ্ন করেছেন। না, আমি বলি ভাই আর একটু যোগ করি যে ডিপ্লোম্যাটিক্যালি আপনি মনে করেন কি না আরো অ্যাগ্রেসিভলি আমাদের পাকিস্তানকে অ্যাড্রেস করা দরকার ডিপ্লোম্যাটিক্যালি, যেহেতু আপনি একজন ডিপ্লোম্যাট। যত অ্যাগ্রেসিভলি হ্যান্ডেল করছি, খুব দ্রুত সিদ্ধান্ত নিচ্ছি,
অন্য ব্যাপারে কেন নিচ্ছি না, কেন নিতে পারছি না? আমি পাকিস্তানের কথাটা আগে বলি যে আমি খুব মনোযোগ সহকারে শুনলাম আমার দুই বন্ধু comrades in arms actually we are fighting in the same cause and from the same forum as a matter of fact, all three of us. It's a rare combination, I must tell you, and I'm proud of that. যে আপনি আমাকে এদের সঙ্গে ডেকেছেন। তো সেই ব্যাপারটা হচ্ছে যে যে শুধু তাই না যে এই প্রশ্নটা বলার আগে আমি একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। হ্যাঁ, একজন দর্শক আছেন, জি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই যে নরসিংদী থেকে বলছি, সাইফুল ইসলাম। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে সারের কবির যে ওনার কাছে ওনার প্রশ্ন হলো সারের কবির সাহেব, আমি বলতে চাই যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে 195 জন পাকিস্তানি চিহ্নিত যুদ্ধ অপরাধী ছিল। তাদের বিচার কি আদৌ করা সম্ভব কিনা, এবং যদি করে থাকে বাংলাদেশ সরকারি ব্যাপারে কি পদক্ষেপ নেবেন একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। উনি দিবেন এই উত্তর, আগে আমরা ডক্টর ওয়ালির বক্তব্যটা শুনে নিই। জি, যেটা বলছিলাম পাকিস্তানের ব্যাপারে কেন কম সিরিয়াস যেভাবে সৌদি আরবের ব্যাপারে সিরিয়াস। You see, it's a very delicate thing now. আমরা অবশ্যই যেভাবে আমার দুই কমরেডস ইন আর্মস যেভাবে তারা শক্তভাবে কন্ডেম করেছেন, যা পাকিস্তান করছে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, অল ওভার। এবং এই জন্য তো বলা হচ্ছে যে আমরা বলছি যে বলছি যে পাকিস্তান হচ্ছে এপিসেন্টার অফ টেরোরিজম ইন দিস সাউথ এশিয়ান রিজন, এবং তারা তো অস্বীকার করে না, আমেরিকা অস্বীকার করে না, কিন্তু সেখানে আমেরিকা তো সেটা তৈরি করেছে এটা বলতে আমি এটা বলছি সম্পর্কটা খুব কমপ্লেক্স আমেরিকার সাথে পাকিস্তানের। দেখুন, আমরা যে কথাটা যেটা বলতে পারি বা করতে পারি, আমি একমত শাহরিয়ার কবির সাহেব যে শেষ কথাটা বললেন যে ডিপ্লোমেসি vis-a-vis Pakistan is not as aggressive, or it is not as aggressively being pursued যেটা হওয়া উচিত শুরুর থেকে, এখন থেকে না, ইনক্লুডিং যে এই যে এক্সপালশন হলো, আমাদের যে সিডিএ ছিলেন তাকে এক্সপেল করলো, এবং ওদেরকে যে আমাদের খবর আছে হাতে, আমাদের মেটেরিয়ালস আছে যে তারা কি করছিল, হাতে ধরা পড়েছে তারা, কিন্তু আমাদের যে সিডিএ ছিলেন তার সম্বন্ধে তারা সেরকম কিছু বলতে পারেনি। বাট স্টিল আমি সেখানে ভিয়েনা কনভেনশনে কাভার দিচ্ছি, কিন্তু ফ্রম আওয়ার সাইড আমরা এতটা অ্যাগ্রেসিভলি পারসু করছি না বলে আমার চোখে ওটা লাগে। যেমন ধরেন কি করতে পারি আমরা উই ক্যান ব্রিং ইট দিস কোশ্চেন, অ্যাটলিস্ট আমাদের ক্ষমতা আছে চার্টার অনুযায়ী, টু দি ইসলামিক কনফারেন্স, যে পাকিস্তান ইজ ইন্টারফেয়ারিং, আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে ইন্টারফেয়ার করছে। এই কথাটা আমরা জেনারেল অ্যাসেম্বলিতে একই বিষয়টি আমরা সৌদি আরবের সাথে ইরানের আমি সেখানে আসছি জেনারেল অ্যাসেম্বলিতে আমরা তুলতে পারি এটা, যেহেতু পাকিস্তান ইজ ভায়োলেটিং সার্টেন রুলস অফ দ্য গেম, যে কথাটা আমরা সবাই বলছি এখানে, বাই ইন্টারফেয়ারিং ইন আওয়ার ইন্টারনাল অ্যাফেয়ার্স। এটা চার্টারের প্রথম কি বলে আমরা প্রিয়াম্বলে এটা আছে যে if you recognize a state and that state happens to be a member of the United Nations, হতে হতে পাকিস্তানের জঙ্গিবাদের যে থাবা আরো বিস্তার করবে না, সেটা আপনি কিভাবে? সেটা সম্পূর্ণ আপনার সঙ্গে আমি একমত, কিন্তু এটা আমরা তার আগে যেটা করতে পারি, এখনো করতে পারি, যে ইয়েতে ওআইসিতে আমরা তুলতে পারি, জাতিসংঘে আমরা নিয়ে আসতে পারি এটা, এবং আমাদের এখন যে অবস্থাটা দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের এনাফ এভিডেন্স আমাদের হাতে আছে যেটা নিয়ে আমরা যেতে পারি সেখানে। সেটা কি তাহলে অ্যাগ্রেসিভ হবে যে এইভাবে এই মোশনে? যে আমার কাছে মনে হয় এটা স্লো মোশন বা না, আসলে মানে অ্যাগ্রেসিভনেসটা বোধহয় আপনি ঠিকই বলেছেন যে
সৌদি আরবের সঙ্গে যেভাবে বাংলাদেশ তাদের গেল, সেটা জোট একটা ঘোষণা এক ধরনের করেছে। অ্যাগ্রেসিভই হয়েছে। জি। কিন্তু সেক্ষেত্রে পাকিস্তান যে এই যে ক্রমাগতভাবে ধারাবাহিকভাবে এবং সম্প্রতিকালে তো আরো বেশি একেবারে অ্যাগ্রেসিভলি এন্টি বাংলাদেশ ভূমিকা নিয়েছে, অ্যাগ্রেসিভলি 1971 বিরোধী ভূমিকা নিয়েছে, অ্যাগ্রেসিভলি বাংলাদেশের জুডিশিয়ারির এগেনস্টে সে দাঁড়িয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে শুরু করে সবই। সেক্ষেত্রে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিছু বলেছেন, কিন্তু আমাদের মন্ত্রীরা কিন্তু বলছেন না, আমি কিন্তু বলছি যে আমরা action পররাষ্ট্র দেখছি না। জি, জি। সরকারের সে ধরনের কোনো হয়নি। আমি একেবারে শাহরিয়ার কবিরের সাথে সম্পূর্ণভাবে একমত যে আমাদের পাকিস্তানের ব্যাপারে আর বোধহয় নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি, আমরা জানেন যে জাস্ট মাত্র 14 তারিখে ডিসেম্বর মাসের আমরা সেক্টর কমান্ডার্স ফোরাম থেকে একটা ডেমনস্ট্রেশন করেছি, করে পাকিস্তান এমবেসিতে গেছি, যে আমরা একটা মেমোরেন্ডাম পাকিস্তান সরকারকে দিয়েছি। সেখানে আমরা কতগুলো দাবি করেছি এবং আজকে একটু বলি। সেটা হচ্ছে যে আমরা সবকিছু মিলিয়ে যে 195 জন যুদ্ধ অপরাধী যারা আমাদের বাংলাদেশ যাদেরকে মানে আইডেন্টিফাই করেছিল, শাহরিয়ার বলেছেন যে তাদেরকে কি শর্তে ফিরিয়ে নিয়ে গেছে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তারপরে স্টেটমেন্ট আছে যে তারা তাদের বিচার করবে, যদিও দিল্লি চুক্তিতে নেই, ত্রিপক্ষ চুক্তিতে নেই, কিন্তু এখানে আছে। সেটা করেনি। আমাদের মানে মানে প্রাক আমাদের স্বাধীনতা যে সম্পদ সেটা তারা ফেরত দেয়নি। তারপরে অবাঙালি যে তাদেরকে তারা ফেরত নেয়নি, তারা মানবতর জীবনযাপন সেখানে করছে। এবং আমাদের যুদ্ধপরাধ বিচার, অভ্যন্তরীণ রাজনীতিক হস্তক্ষেপ করছে। এসব ব্যাপারগুলো বোধহয় আর হালকা করে দেখবার কোনো সুযোগ নেই বাংলাদেশের পক্ষে। কাজে আমি মনে করি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে পাকিস্তানের সাথে সম্পর্ক না রাখার বিষয়ে অবশ্যই চিন্তা করতে হবে। তা যদি না করা হয়, যে ক্ষতিগুলো পাকিস্তান থেকে করা হচ্ছে যুগের পর যুগ, সম্প্রতিকালে আরও বেশি, যেভাবে তারা এখানে তাদের লোকজন রেখে একদম আরেকটা নতুন পাকিস্তান তৈরির চিন্তা করছে, সেটা বোধহয় বর্তমান যারা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সরকার আছেন, একটা সময় হয়তো আসবে তখন হয়তো তার কিছুই করার থাকবে না, আমি মনে করি। শাহরিয়ার ভাই, আপনার কাছে যে প্রশ্ন ছিল যে 195 ওইটা প্রশ্নের সঙ্গে আমি যেটা সম্পর্কিত, যেটা আমি ওয়ালি ভাই প্রথমবার যে কথাটা বলেছেন যে সম্পর্কটা আমরা কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করব নাকি এটাকে কমিয়ে আনবো, একটা এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যাব যে নালিশ করার বিষয় যেটা আছে। কারণ এখনই যদি আমি কূটনৈতিক সম্পর্কটি ছিন্ন করে দেই, কতগুলো প্রবলেম যেটা দেখা দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ওআইসিতে আমাদের অবস্থানটা কি হবে। আমি কি ওআইসির সামিটে পাকিস্তানের পাশে বসতে পারবো? কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে আমি সেখানে যেতে পারবো না। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে আমি সার্কেও যেতে পারবো না, সার্কের নেক্সট সামিট তো পাকিস্তানে। তো এই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে এখন যে সৌদি আরবের যে জোট হয়েছে সেখানেও আমি যেতে পারবো না। কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করলে এই টেকনিক্যাল কতগুলো প্রবলেম আসবে, এতটা অ্যাগ্রেসিভ বাংলাদেশ হবে কিনা। কিন্তু এইগুলো আদায় করবার জন্য যে কূটনৈতিক পদক্ষেপগুলো নেওয়া দরকার। আমাদের এখানে একটা অফিস থাকুক, জাস্ট কিছু সামান্য কিছু ভিসা দেবে এবং ব্যবসায়িক বাণিজ্যিক যে সম্পর্ক একটা ইয়ে থাকতে পারে, বাণিজ্যিক মিশন একটা থাকতে পারে, কিন্তু এত বড় দূতাবাস রেখে তাদের আমাদের জঙ্গিদের পৃষ্ঠপোষকতায় ভারতীয় জাল টাকার নোট তাদের দূতাবাসের মাধ্যমে আসবে, বাংলাদেশ হয়ে ভারতে যাবে, এই এত বড় দূতাবাস এখানে তো রাখার দরকার নেই। ইসলামাবাদেও আমাদের এত বড় দূতাবাস রাখার দরকার নেই। আপনি জানেন কি না, ওদের তো পরিকল্পনা যেটা হয়েছিল বেগম জিয়ার সময়, আপনারা এটা এই সরকার এসে বন্ধ করেছে। ওয়ালি ভাই, আপনি বোধহয় জানেন পৃথিবীর সবচেয়ে বড় দূতাবাস বেগম জিয়ার গভর্নমেন্ট এটা খোলার পরিকল্পনা নিয়েছিল ইসলামাবাদে। আমি গিয়েছি, দেখে এসেছি, বিশাল জমি, ইন্ডিয়ার সেখানে 5 গুণ বড় দূতাবাস খোলার পরিকল্পনা করেছিল জামাতরা যখন ক্ষমতায় ছিল। আমার কথা হচ্ছে যে কি এগুলোকে কমাতে হবে, কিন্তু জোর দিতে হবে সমস্ত আন্তর্জাতিক ফোরামে। আমি বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে ওইভাবে বলতে শুনিনি, কিন্তু আগে যে দীপুমণি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিল, দীপুমণি কিন্তু প্রত্যেকটা আন্তর্জাতিক ফোরামে ক্ষমার ব্যাপারে বলেছে, ক্ষতিপূরণের ব্যাপার না বললেও যে প্রাপ্যর ব্যাপারটা, যেটা অ্যাসেট শেয়ারিং এর ব্যাপারটা, যে অ্যাসেট শেয়ার এটা করতে হবে। পাকিস্তান তখন একটা জোহা তুলেছিল যে অ্যাসেট শেয়ার করতে গেলে তো লায়াবিলিটিসও শেয়ার করতে হয়, কিন্তু আমি পরে দেখেছি যে কিনা লায়াবিলিটি শেয়ারিং এর হয় না। এই ধরনের পরিস্থিতিতে শুধু অ্যাসেটটাই শেয়ার করতে হয়, যার ইউনিক এক্সাম্পল হচ্ছে 47-এ ইন্ডিয়া পাকিস্তানের যে পার্টিশন যেটা হলো। তো এখন আমাদের পাওনাগুলো হিসেব নিকেশ করে আমাদের পেতে হবে।
কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে এই আটকে পড়া পাকিস্তানিগুলোর কি অবস্থা হবে? আমরা কি ফেরত দিতে পারবো? আমাদের এগুলোকে ফেরত দিতে হবে। এটা শামসুর রহমান সে কবে লিখেছিলেন যে ফিরিয়ে নাও ঘাতক কাটা, আজকের কবিতা না। তো এইগুলোকে ফেরত নিতে হবে। আমাদের কথা হচ্ছে পাওনাটা আমাদের আদায় করতে হবে। পাওনা আদায়ের জন্য যতগুলো ফোরামে যাওয়া দরকার আমাদেরকে যেতে হবে, আরবিট্রেশনে, ইন্টারন্যাশনাল কোর্টে, সব জায়গাতে যেখানে যাওয়া দরকার। আমরা সমুদ্র সীমার ব্যাপারে যদি আমরা যেতে পারি আন্তর্জাতিক আদালতে, আমাদের প্রাপ্য সম্পদ আদায় করার জন্য, ভিকটিমদের ক্ষতিপূরণের জন্য কেন আমরা যেতে পারবো না? জার্মানি এবং জাপানের দৃষ্টান্ত দেখে। এবং আমি মনে করি এটার যদি বাংলাদেশ মুভ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাবে। সর্বশেষ যেটা হচ্ছে জঙ্গিবাদ রফতানি। জঙ্গিবাদ রফতানির যে প্রধান, আমি বলি পাকিস্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি উৎপাদনকারী দেশ, সবচেয়ে বড় জঙ্গি বিপণনকারী দেশ, সবচেয়ে বড় জঙ্গি রপ্তানিকারক দেশ। ইকুয়াল দ্য এপিসেন্টার। হ্যাঁ, সেই জন্যে যেটা হচ্ছে যে কি আজকে সমস্ত ইস্যুতে আমেরিকা থেকে শুরু করে পশ্চিম ইউরোপ থেকে শুরু করে আর প্রত্যেকেই কিন্তু জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের ভিকটিম। আমরা যদি এরকম একটা পদক্ষেপ নেই, আমি মনে করি ইউরোপ, আমেরিকা বাংলাদেশের পাশে দাঁড়াবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে বলেছিলেন যে জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য আমাদের একটা আঞ্চলিক টাস্ক ফোর্স দরকার। পাকিস্তান সেখানে সমর্থন করেনি, সেখানে আসতে চায়নি। আমরা পাকিস্তানকে কেন দরকার? আমরা সারা পৃথিবীকে আঞ্চলিকই বা কেন বলবো? আমরা তো একটা আন্তর্জাতিক টাস্ক ফোর্সের প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিতে পারেন। এবং তার যে সাফল্য জঙ্গি দমনের ক্ষেত্রে আমরা তো দেখেছি, যে কোনো ওয়াইসের যে কোনো দেশের থেকে বাংলাদেশের জঙ্গি দমনের সাফল্য বেশি। টার্কি থেকে শুরু করে আপনি ইন্দোনেশিয়া পর্যন্ত দেখুন, গত 6 বছরে 7 বছরে বাংলাদেশ জঙ্গি দমনের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু ওই যে রপ্তানি যদি অব্যাহত থাকে এবং এই দূতাবাসের মতো, পাকিস্তানের দূতাবাসের মতন একটা নিরাপদ ঘাঁটি যদি, দুর্গ যদি থাকে, জঙ্গিদের আশ্রয়স্থল যদি থাকে, এটা খুব কঠিন হয়ে যাবে। সেই জন্য যেটা হচ্ছে যে সম্পর্ক একটা কমিয়ে এনে একটা পর্যায়ে রাখতে হবে এইগুলো আদায় করবার জন্য, পাকিস্তানকে আরো শায়েস্তা করবার জন্য। আমি মনে করি কেটে ফেললে তো সম্পর্ক কেটে ফেললে তো শায়েস্তার বিষয়টা আসে না। আর 195 জনের ব্যাপারে আমি পরিষ্কারভাবে বলছি, 73-এর আইনটা করা হয়েছিল প্রধানত 195 জনের জন্য। ওয়ালি ভাই এই আইন প্রণেতাদের একজন, যিনি ড্রাফটের মধ্যে, এবং ওয়ালি ভাইও বলেছেন যে শেষ মুহূর্তে যখন তারা ওই যে অটো ট্রিফটেরার যখন এই আইনটার খসড়াটা ইসে করছিলেন, ওয়ালি ভাই তার কাছে গিয়েছিলেন, তখন বলেছিলেন তোমরা অক্সিলারি ফোর্সটা যোগ করে দাও এখানে। মূলত কিন্তু এটা পাকিস্তানিদের বিচারের জন্য আইনটা হয়েছিল, অক্সিলারি ফোর্সটা আমরা শেষ খসড়াতে, চূড়ান্ত খসড়ায় যোগ করেছি। সুতরাং এই আইনে আমরা এতদিন ট্রাইব্যুনালে যেটা করেছি, স্থানীয়দের বিচার করেছি, শীর্ষস্থানীয়দের বিচার শেষ হয়েছে। আমরা নভেম্বর থেকে পরিষ্কার বলেছি অবিলম্বে 195 জন প্লাস, আমি শুধু 195 বলবো না, কারণ এদের বাইরেও অনেক যুদ্ধাপরাধী আছে, যেমন ফেরদৌসী প্রিয়ভাষিনী, তিনি তার উপর নির্যাতনের জন্য যাদের নাম বলেছেন তাদের কেউ 195 জনের তালিকা নেই। আমরা 99 সালে একটা বই বার করেছিলাম, টর্মেন্টিং 71, বাংলা নাম ছিল 71-এর দুঃসহ স্মৃতি। সেখানে সেই ভিকটিমদের টেস্টিমনি নিয়েছিলাম যারা পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হয়েছেন, নাম বলতে পেরেছেন। ব্রিগেডিয়ার মজুমদার থেকে শুরু করে কর্নেল হাসান থেকে শুরু করে ফেরদৌসী প্রিয়ভাষিনী, প্রত্যেকে এরা নাম বলেছেন। এই নামগুলো কিন্তু 195 জনের মধ্যে নেই। সেজন্য আমরা বলছি 195 প্লাস এদের বিচার অবিলম্বে শুরু করতে হবে। পাকিস্তানকে বলতে হবে যদি ফেরত দাও, না হলে ইনঅ্যাবসেন্সিয়া, আমরা অন্যদেরও তো ইনঅ্যাবসেন্সিয়া বিচার করেছি, এদের ইনঅ্যাবসেন্সিয়া আমাদের ট্রাইব্যুনালে বিচার করা যাবে। এবং এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সারা পৃথিবী জানবে 71-এ পাকিস্তানি হানাদার বাহিনী এখানে কি ভয়াবহ, কি ব্যাপক, কি নৃশংস গণহত্যা করেছিল। বিশ্ববাসীকে এটা জানতে হবে। ইসলামের নামে এই যে হত্যাকাণ্ড আজকে আইএস আল কায়দা যেটা করেছে, 1000 গুণ বেশি তো 71 সালে পাকিস্তান করেছে। আপনি কি শাহরিয়ার ভাই যে কথাগুলো বললেন যে করা উচিত বা করতে হবে, আমাদের সরকারের কর্মকাণ্ডে কি সেই ধরনের লক্ষণ দেখতে পাচ্ছেন আপনি, বা নাকি বক্তৃতা বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ, কয়েকজন মন্ত্রী বলছেন সেটার মধ্যে সীমাবদ্ধ? না না, আমি সেটা বলবো না। আমি শাহরিয়ার কবির যেভাবে ব্যাপারটাকে এক্সপ্লেন করেছেন, ক্লারিফিকেশন দিয়েছেন, সেটা আমারই সংক্ষিপ্ত বক্তব্যের ফার্দার ক্লারিফিকেশন। আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। এবং সরকারকে, অ্যাকশন কি আমরা দেখতে পাচ্ছি? আপনার কি মনে সরকার হয় কি করছে না করছে বলেই তো আজকে আমাদের এই মিটিং এখানে হচ্ছে। আমরা তো সেটা চাচ্ছি সরকারের কাছে যে আপনাদেরকে আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে, নট অ্যাক্টিভ, নট রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ হতে হবে। এবং প্রোঅ্যাক্টিভ হওয়ার ভিতরে
এই যে পাকিস্তানকে যে প্রমাণ করতে পারি আমরা, এটা একটা বড় সুযোগ এসছে আমাদের কাছে এই সময়। রাদার দেন সম্পর্ক ছেদ করলে সেটা আমরা পারবো না। সম্পর্ক ছেদ না করে বিভিন্ন উপায়ে আমরা করতে পারি, বিভিন্ন সংস্থায় যেতে পারি আমরা, এবং সেখানে আমরা এই যে একটা মার্গক্ষণ আমি বলবো এসেছে আমাদেরকে, যে পৃথিবীকে বলা এবং জানানো যে যখন রাশিয়া নেমেছে, আমেরিকা নেমেছে এই কতগুলো যারা কি বলে আইসিসকে মারার জন্য, এবং আইসিসের জন্ম, আইসিসের বাবা হচ্ছে পাকিস্তান। আইসিসের যত কিছু হয়েছে সমস্ত কিছু ফ্লো করেছে ফ্রম পাকিস্তান টেরিটরি। এই জিনিসটাকে পৃথিবী কিন্তু জানে না এখনো। কারণটাকে, বড় কারণটা আপনাকে বলছি আমি। বড় কারণটা হচ্ছে যে পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধু হলো কারা? মার্কিন যুক্তরাষ্ট্র। এখন তাদের একটা গ্লোবাল স্ট্র্যাটেজি আছে, জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে, তার সঙ্গে আমাদের কোনো রকম সম্পর্ক নাই। আমাদের সম্পর্কটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে যে ওদের যে সত্যিকারের চরিত্রটা কি আমরা উন্মোচন করতে পারবো, এই সুযোগ, এবং এই সুযোগ যে এসছে বোধহয় এই সুযোগ আর কখনো আসবে না। এই হলো রাইট টাইম, রাইট মোমেন্ট এবং ঠিক সময়, মার্গক্ষণ, অ্যাজ আই সেড, যে আমরা যেতে পারি, যে উই ক্যান গো টু দি ইউএন, ওআইসি, দেন আইসিজে, এবং হি সেড রাইটলি সো, আইসিজেতে ভারত কিন্তু নাও বলতে পারতো যাব না, কারণ UNCLOS-এ যেটা আমরা সাইন করেছি, যে নেগোসিয়েশন আমরা করেছি, সেখানে কিন্তু লেখা আছে যদি একটি রাষ্ট্র যেতে রাজি না হয় সে আরবিট্রেশন আমরা করতে পারবো না, উই ক্যান ফোর্স দেম। কিন্তু ভারত রাজি হয়েছে, যেটা বলছি যে, এবং সেখানে খুব একটা প্রোঅ্যাক্টিভ রোল প্রধানমন্ত্রী নিয়েছিলেন, এই আমাদের প্রধানমন্ত্রী। আমিও চাইবো আপনার মাধ্যমে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা প্রোঅ্যাক্টিভ রোল নেন এখন ভিসাভি পাকিস্তান। আমাদের লুজ করার কিচ্ছু নাই, সারা পৃথিবী জানবে, এবং জানবে যে তারা 71-এ কী করেছে এখানে। এটা কিন্তু এখনও পৃথিবীর অনেক জায়গায় জানেন, লোকে বিশ্বাস করে না এরকম হয়েছে। এই আমরা ঘোরাফেরা করি, নিজের পয়সায় আমরা যাই, উনি যাচ্ছেন, ইনি যাচ্ছেন, সারা পৃথিবীতে আমরা ঘুরে ঘুরে আমরা বলে বলে আসি। যেরকম যে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে সেখানেও তাই, এখন কিন্তু লোকে সজাগ হয়েছে, তাই তো এখানে একটা বিচার হচ্ছে, এবং দে ডিড, যারা জানে আইনটা, যারা জানে তারা বোঝে যে না, বাংলাদেশে যুদ্ধাপরাধ, গণহত্যা করা হয়েছে, কারণ যে আইনটা আমরা করেছি সে আইন হ্যাজ স্টুড দ্য টেস্ট অফ টাইম। ইটস ইজ ট্রু যে বিচার হচ্ছে, বিচারটা সঠিক হচ্ছে, এবং সেটা কে বলে গেল? শেষমেশ আমাদের পরিচিত, সবাই আমরা জানি, স্টিফেন রালফ, একটা কি বলবো, আমি আর কিছু বলতে চাচ্ছি না তার সম্বন্ধে। সেই লোকটা বলে গেছে, শেষমেশ বলে গেছে যে বাংলাদেশ যদি এইভাবে এই বিচারটা ঠিকমতো করতে পারে, প্রথমে তিনি আমাদের বিরুদ্ধে ছিলেন, শেষবারে তিনি বলে গেলেন, তাহলে আমরা যে আন্তর্জাতিক আইন, ক্রিমিনাল লকে দিয়ে যে ডোমেস্টিক লতে নিয়ে এসে বিচার করছি আমরা, তাহলে আমাদের এই বিচারটা একটা মডেল হয়ে থাকবে পৃথিবীর জন্য। তিনি আরও বলেছেন যে আমি জানতাম না, এই কথাটা বলতে হবে আমাকে, আমি জানতাম যে বাংলাদেশের জুডিশিয়ারি এত ভালো, আমি জানতাম না যে আপনারা এখানে যে আপনাদের যে ডিফেন্সকে এত সময় দেন, আমি তো দিইনি কখনো। এইখানে হারুন ভাই, তো আমাদের যারা সমালোচনা করতো তারা জানতো না, মানে আমাদের এখান থেকে যে প্রচারণাটা চালানো দরকার ছিল সেই জিনিসটায় অভাব ছিল, এটাই তো বেরিয়ে আসে। কি বলবেন? খুব কম সময় আমাদের আলোচনা শেষ পর্যায়ে আমরা। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে মানে বাংলাদেশের যে গণহত্যা, 71-এর নৃশংসতা পাকিস্তানিরা বা তাদের স্থানীয় দোসরেরা করেছে, এটা কিন্তু সেই সময়কার পত্রপত্রিকায় কম বেশি গ্রন্থিত হয়েছে, ওয়ার্ল্ড মিডিয়াগুলোতে। এখনো যখন ট্রায়ালটা শুরু হলো, আমরা বারবারই এই কথাটা বলছিলাম যে আমাদের যে এই যে গণহত্যার যে চিত্রটা, নৃশংসতার চিত্রটা, এবং ওরা তো লবিস্ট, ইন্টারন্যাশনাল লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল বিভিন্ন জায়গায়, এখনও তারা ওয়ার্ক করছে, এবং সেভাবে আমাদের প্রচারটা হয়নি। তবে পরবর্তী পর্যায়ে, প্রথম দিকে না হলেও পরবর্তীতে আমাদের কিছু কিছু এমবেসি